আমি অশোক কুমার নাথ বেহালা থেকে এসেছি। তোমাদের সর্বশিক্ষা মিশন তোমাদের জন্য এই বিপদের দিনগুলোতে তোমরা ঘরে থেকেও বাড়িতে থেকেও নিরাপদে যাতে পড়াশোনা করতে পারো, যতটা পিছিয়ে গেছো তার কিছুটা যাতে মেকআপ করা যায়, তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তারই একটা অঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে করা হয়েছে এবং সেই অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে। আমি আগে তোমাদের প্রথম চ্যাপ্টারটা আলোচনা করে দিয়েছিলাম, তোমরা দেখেছো, যেখানে আমরা আগের চ্যাপ্টারের বিষয়ে সম্পূর্ণ বলেছিলাম, যেখানে 8 নম্বর প্রশ্ন থাকবে বলেছি, বড় প্রশ্ন, এবং ওই চ্যাপ্টারতে কোনো ছোট প্রশ্ন থাকবে না এটাও বলে দিয়েছি, আর প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, একটু ইতিহাসের সঙ্গে রিলেটেড। তো আগে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটু জানা। এখন এখানে যে বিষয়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উঠে আসলো সেটা হলো এই প্রেক্ষাপটটা একটু বুঝে নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ক্ষমতাশালী দেশগুলো ছিল সেটা কিন্তু ইউরোপের দেশগুলো, বিশেষত পশ্চিম ইউরোপের দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, কম্পিটিশনে এলো জার্মানি। পরবর্তী ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যদিও আগে থেকেই শুরু হয়েছে এদের উত্থান, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এদের বিশাল আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তখন নতুনভাবে যে আমরা সাধারণভাবে যাকে সুপার পাওয়ার বলি, উঠে আসলো দুটো শক্তি, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে সোভিয়েত ইউনিয়ন। দুটো যে শক্তি উঠে এসেছিল তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বা ঝগড়া আমরা দেখতে পাই। অনেকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, আমেরিকা যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল জাপানের ওপর, সেটা নাকি জাপানকে দ্রুত আত্মসমর্পণ করানো যতটা উদ্দেশ্য ছিল তার চেয়ে বেশি উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দেখানো সোভিয়েত ইউনিয়নকে তার শক্তিটা, সে পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে, এটা অনেকে বলেন। এবং 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্তর থেকে আমরা সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত 1991 সাল পর্যন্ত পর্যায়ক্রমে অনেকগুলো পর্যায়ে একটা না একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এখন ঠান্ডা লড়াই বিষয়টা কিন্তু এটা আমরা 1948 সালে অক্টোবর মাসে বার্নার্ড বারুচ বলে একজন মার্কিন কূটনীতিবিদ, তিনি এই শব্দটা প্রথম প্রয়োগ করেছিলেন। যদিও ওয়াল্টার লিপম্যান বলে একজন মার্কিন সাংবাদিক, ইনি বিষয়টা মানে কোল্ড ওয়ার সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে ওয়াশিংটন পোস্টে তার ঠিক 1 বছর আগে অনেকগুলো প্রবন্ধ লিখেছিলেন ওই সংক্রান্ত, তবে শব্দটা প্রথম প্রয়োগ করেন বারুচ। এবং এই যে ঠান্ডা যুদ্ধ, এটা কি? ঠান্ডা যুদ্ধ হচ্ছে না যুদ্ধ না শান্তির পরিস্থিতি। একে ফ্রিডম্যান বলেছেন যে এটা এমন একটা অবস্থা যেখানে যুদ্ধ হচ্ছে না ঠিক, কিন্তু যুদ্ধের প্রস্তুতি সব রকম ভাবে জারি হয়েছে। অর্থাৎ যুদ্ধের ভীতিটা কিন্তু প্রত্যেককে দেখিয়ে যাচ্ছে, একটা টেনশন বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে থাকছে, সেটাই হচ্ছে ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ উদ্ভবের কতগুলো কারণ ছিল, আমরা সেটা দেখি।
কারণগুলো এই যে পরপর আসছে দেখো। প্রথমটা হচ্ছে মতাদর্শগত বিরোধ। এখন মতাদর্শগত বিরোধের বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন এরা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র এরা উদারনৈতিক পুঁজিবাদ বিশ্বাস করে। ফলে এদের যে মতাদর্শ আর ওদের মতাদর্শ আলাদা। এরা চাইতো ওদের মতাদর্শকে পৃথিবীতে যেন না ছড়িয়ে পড়ে, ওরা চাইতো এদের মতাদর্শ যেন না ছড়িয়ে পড়তে পারে, এবং পরস্পরকে বাধা দিয়ে নিজেদের মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, এবং এই থেকে রেষারেষি থেকে এটা একটা ঠান্ডা যুদ্ধ শুরু। অনেকে বলেন যে 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় অভিযান করলে এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়, পরে ওটা থেমে যায়, কিন্তু তাহলেও ব্যাপারটা ঠান্ডা যুদ্ধের প্রক্রিয়ায় পরিণত হয়। তো এই যে মতাদর্শগত বিরোধ। আর দ্বিতীয় পয়েন্ট দেখো, তাতে বলা হচ্ছে যে দুটো নীতি ছিল, একটা ট্রুম্যান নীতি আর একটা হচ্ছে মার্শাল প্ল্যান। ট্রুম্যান নীতিটা হচ্ছে এই যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তিনি সোভিয়েত ইউনিয়নের প্রসার, মানে তার প্রভাবের প্রসার বা তার মতাদর্শ যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়তে পারে সেটাকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করেন। সেটাকেই বলা হচ্ছে ট্রুম্যান নীতি। এবং পশ্চিম ইউরোপ বা ইউরোপের বিভিন্ন জায়গায় সেটা বিধ্বস্ত হয়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। ফলে আর্থিকভাবে পর্যদস্ত ছিল, তাই আর্থিকভাবে তাদের পুনরুদ্ধার করার জন্য ট্রুম্যানেরই পররাষ্ট্র সচিব ছিলেন মার্শাল, জর্জ মার্শাল। তিনি একটা পরিকল্পনা করেন এবং সেইটা হচ্ছে মার্শাল প্ল্যান। অনেকে বলেন এটাও নাকি এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাতের কারণ। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে পারমাণবিক প্রতিযোগিতা। পরমাণু অস্ত্রে বলীয়ান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পাশাপাশি সোভিয়েত ইউনিয়নও সেও কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করতে পেরেছে, এবং উভয়ের আরো বিভিন্ন মারণাস্ত্র তারা আবিষ্কার করছে নতুন নতুন, এবং সেটা বাড়িয়ে চলছে, যেটা পরস্পরের প্রতিযোগিতা চলছে একটা। এটা কিন্তু একটা সমস্ত বিশ্ব জুড়ে একটা থ্রেট, একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল। এর পরের পয়েন্ট বলছি পারমাণবিক প্রতিরোধ। আচ্ছা, পারমাণবিক প্রতিরোধ বলতে গিয়ে একটা ছোট গল্প বলছি। গল্পটা হলো, দুজন প্রায় একই শক্তি লড়াই করছে। তো লড়াই করতে করতে কেউই কাউকে হারাতে পারছে না, তো দুজনেই দুজনের গলা টিপে ধরেছে। এ বলছে, তুমি যদি আমার গলা টেপো তাহলে আমি তোমার গলা টিপবো। এর ফলে কেউই কাউকে কিন্তু মারছে না, কেউই কারো কিন্তু গলা টিপছে না। ঠিক এই একই রকম ব্যাপারটা হচ্ছে পারমাণবিক প্রতিরোধ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সেও পারমাণবিক শক্তি অর্জন করেছে, সোভিয়েত ইউনিয়ন সেও অর্জন করেছে, দুজনেই পরমাণু শক্তিধর রাষ্ট্র। এবারে উভয়ই জানে যদি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সোভিয়েত ইউনিয়নের উপর পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে, তাহলে সোভিয়েত ইউনিয়নও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর করবে, কিংবা উল্টো, সোভিয়েত ইউনিয়ন যদি প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের উপর করবে। সেক্ষেত্রে কেউই কিন্তু বাঁচবে না, এবং এই কারণে কেউই কিন্তু পরমাণু অস্ত্র প্রয়োগ করছে না। এটাই হচ্ছে পারমাণবিক প্রতিরোধ। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে সামরিক জোট গঠন। মার্কিন যুক্তরাষ্ট্র তার সমমতাদর্শী দেশগুলোকে নিয়ে, পশ্চিম ইউরোপ ইত্যাদি দেশগুলোকে নিয়ে তৈরি করলো ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
এই সামরিক জোট এবং তারই প্রতিক্রিয়ায় সোভিয়েত ইউনিয়ন এবং তার সমমতাদর্শী দেশগুলো তারা তৈরি করলো ওয়ার্সা চুক্তি করলো পোল্যান্ডের ওয়ার্সাতে, এবং সেখানে ওয়ার্সা চুক্তি অনুযায়ী আর সামরিক জোট তৈরি করলো। এইগুলো ছিল ঠান্ডা যুদ্ধের কারণ। এখন ঠান্ডা যুদ্ধ কিন্তু একসময় অবসান হলো। ঠান্ডা যুদ্ধ অনেকগুলো পর্যায়ে গেছে এবং তারপরে ঠান্ডা যুদ্ধ 1991 সালে এসে শেষ হলো। এই অবসানের কারণগুলো কি কি? অবসানের কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে মার্কিন ও সোভিয়েত শিবিরে মতবিরোধ হলো। মার্কিন শিবির যেটা তৈরি হয়েছিল তাদের নিজেদের মধ্যেই মতবিরোধ তৈরি হলো, সোভিয়েত ইউনিয়নের শিবিরেও তাই। দ্বিতীয় কারণটা আমরা যেটা দেখছি, যেটা বলা আছে কিউবা সংকট, আমি ওটার আগে চীন সোভিয়েত মতবিরোধটা বলি, তারপরে কিউবা সংকটে যাব। চীন সোভিয়েত মতবিরোধ হলো মূলত ক্রুশ্চেভ একটা নীতি নিয়েছিলেন স্ট্যালিনের পরে, যিনি সোভিয়েত ইউনিয়নে এলেন, সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। এটাকে চীন কিন্তু ভালোভাবে নিল না। চীন বলল যে এটা সাম্রাজ্যবাদের সাথে আপোষ, এবং এইটা থেকে চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন দুটি সমাজতান্ত্রিক দেশের মধ্যে বিরোধ তৈরি হলো। এইটা একটা কারণ, শিবিরে ভাঙন ধরলো। আর একটা কারণ হচ্ছে কিউবা সংকট, এবং যাতে দেতাত পর্ব বা দাঁতাত অনেকে বলে। কিউবাতে যে মার্কিন একটা অবরোধ হয়েছিল এবং তার প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়নও জাহাজ পাঠিয়েছিল, এবং সেখানে পরে যখন ক্রুশ্চেভ আসেন, তিনি জাহাজটাকে ফিরিয়ে নেন, সোভিয়েত রণতরীকে ফিরিয়ে নেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নীতি ঘোষণা করেন, এবং এটা কিন্তু এই টেনশনকে কমিয়ে দেয়। এটা একটা অন্যতম কারণ। এখানে কিন্তু দেতাত পর্ব শুরু হয়, এবং এক্ষেত্রে উত্তেজনা প্রশমন, দেতাত মানে উত্তেজনা প্রশমন, এই ব্যাপারটা শুরু হয়। এবং আরেকটা হচ্ছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। এটা অচলাবস্থা, সকলেই বুঝতে পারে যে অস্ত্র তৈরি করে গিয়ে লাভ নেই, কারণ এটা কিন্তু কেউ প্রয়োগ করতে পারবে না, কেউ কারোর উপর। এটা একটা ঘটনা ঘটে। আর জোট নিরপেক্ষ আন্দোলন এখানে মাথা তোলে তৃতীয় বিশ্বের দেশগুলো, তারা জোট বাঁধে এবং এরা এই দুটো পক্ষের কোনো দিকেই যায়নি, এর একটা ব্যাপার হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে দুটো অতিবৃহৎ শক্তি তারা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে, কারণ এত পরিমাণ তারা সামরিক খাতে ব্যয় করতে শুরু করে পরস্পর প্রতিযোগিতার জন্য। তারা উভয়ই বুঝতে পারে এটা কিন্তু আমাদের আর্থিক ক্ষেত্রে বড্ড দায়ভার হয়ে উঠছে, এবং এটা খুব একটা এফেক্টিভ সেই অর্থে না, কারণ এটা তো ব্যবহার করা যাবে না, অথচ ক্রমশ বাড়িয়ে তুলতে হচ্ছে। মার্ক যুক্তরাষ্ট্র বলছে আমি 10 বার পৃথিবী ধ্বংস করতে পারি, সোভিয়েত ইউনিয়ন বলছে আমি 8 বার পৃথিবী ধ্বংস করতে পারি। অর্থহীন কথাবার্তা। তো এই যে ব্যাপারটা চলছে, এটা তাদের দুটোরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে। আরেকটা জিনিস হচ্ছে আফগানিস্তান সংকটে সোভিয়েত নীতির ব্যর্থতা। সোভিয়েত ইউনিয়ন যে নীতিটা নিয়েছিল আফগানিস্তানে তার নিজস্ব মানে সরকার বসানোর জন্য এবং সেই সরকারকে রাখার জন্য, এবং সেক্ষেত্রে সে সৈন্যবাহিনী মোতায়েন করেছিল, এবং এর বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে একটা জনমত গড়ে ওঠে, এবং সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তারও একটা বিরাট আর্থিক ব্যয়ভার ওখানে চলে যায়, ফলে একসময় সে প্রত্যাহার করতে বাধ্য হয়। এটাও কিন্তু একটা বড় কারণ ছিল। আরেকটা কারণ হচ্ছে যে বুশ গর্বাচেভ ঘোষণা 1990 সালে, জর্জ বুশ এবং মিখাইল গর্বাচেভ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, এরা ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন করেন এবং মাঝারি পাল্লার বিভিন্ন অস্ত্র তারা ধ্বংস করবেন, সীমিত করবেন ইত্যাদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা 1985 সাল থেকে দেখছি পেরেস্ট্রয়কা এবং গ্লাসনস্ত, রিকনস্ট্রাকশন, পুনর্গঠন এবং ওপেন উইন্ডো, খোলা জানলা ইত্যাদি, এই মাধ্যমে শেষ পর্যন্ত 1991 সালে আমরা দেখলাম সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো এবং ঠান্ডা যুদ্ধের অবসান হলো। আমরা এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে যে দ্বিমেরুকরণ। তোমরা দেখবে দ্বিমেরুকরণ আসলে কিছুই না, যেটা বললাম যে
দুটো শক্তিতে বিভক্ত হয়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এবং দুটো দিকে পোলারাইজেশন হয়েছিল, দুটো মেরুতে ভাগ হয়ে গেছিলো। এটা হচ্ছে দ্বিমুখীকরণ বিশ্ব রাজনীতি। এটা একটা। আরেকটা হচ্ছে দাঁতা, যেটা আমি বললাম একটু আগে, উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনরুদ্ধার, জোট নিরপেক্ষ আন্দোলন। এটা তৈরি হয়েছিল তৃতীয় বিশ্বের দেশগুলো মিলে। এতে পুরোধাপ ছিল ভারতবর্ষ, ভারত এবং যুগোস্লাভিয়া, মিশর, ইন্দোনেশিয়া, এই দেশগুলো। এখানে এটা ভিনধর্মী জোট ছিল, আধিপত্য বিরোধিতা করতে চেয়েছিল, আন্তর্জাতিক ব্যবস্থা যাতে গণতন্ত্রীকরণ করা হয়, অর্থাৎ এই দুটো পক্ষ কেউই শেষ কথা বলবে না, তৃতীয় বিশ্বের দেশগুলো সমবেতভাবে শেষ কথা বলবে, এমন ব্যাপার। এটা গণতন্ত্রীকরণ, সামাজিক ন্যায় এবং স্বনির্ভর যাতে হতে পারে, এইসব ব্যাপারগুলো একটা ব্যালেন্স থাকে সারা পৃথিবীর মধ্যে, সেইটা করা। অন্য নিরপেক্ষতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য নিরপেক্ষতা, নিরপেক্ষ মানে আমি কী বুঝি? নিরপেক্ষ মানে কোনো দিকেই থাকবে না, এমন ব্যাপারটাকে বলছি নিরপেক্ষ। এখানে জোট নিরপেক্ষ দেশগুলো কিন্তু ঠিক ওই নিরপেক্ষ নয়। এরা কীরকম নিরপেক্ষ দেখো, এরা হচ্ছে তারা কোনো দিকে যাচ্ছে না, মানে সমাজতান্ত্রিক শিবিরও নয়, উদারনৈতিক শিবিরও নয়, কিন্তু কাউকে তুষ্টিকরণের দিকে যাচ্ছে না। অথচ তাদের যেটা ভালো মনে হচ্ছে, যে বিষয়ে মত প্রকাশ করা, সেগুলো মত প্রকাশ করছে, সেই ব্যাপারে তারা প্রয়োজনে কথা বলছে এবং উভয়ের সাথে ভালো সখ্যতা রাখছে। এই ব্যাপারটা, এটা হচ্ছে অন্য রকমের একটা নিরপেক্ষতা। মতাদর্শগত নিরপেক্ষ, তারা ছিল মতাদর্শগত নিরপেক্ষ, কোনো শিবিরের দিকেই তারা ছিল না এবং মতাদর্শগতভাবে কারোর দিকে তারা ঝুঁকেছিল না, এবং তারা ইতিবাচক ভূমিকা গ্রহণ করত, যুদ্ধ না করে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচকভাবে এটা করা হতো। তো এইগুলো আমরা দেখেছি। এবং দ্বিমেরুকরণ থেকে এক মেরুকরণ, এটা হলো 1991 সালের পর থেকে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমাদের এখানে দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র একমেব দ্বিতীয়ম হয়ে ওঠে, মানে একদম একাই রাজত্ব করতে শুরু করে সমগ্র বিশ্ব জুড়ে, এবং সেটাই হয়ে আছে এক মেরুকরণ বিশ্বের অবস্থা। এবারে আমি আসছি বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা বলতে হয়, যে বার্টন মার্শাল বলেছেন, দেখো এখানে লেখা আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র যে ক্রিয়াকলাপ সম্পাদন করে বা করতে চায়, তার সমষ্টি হলো বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র যে কাজগুলো করতে চায়, তার সমষ্টি হচ্ছে বা করে, সেটা হচ্ছে বিদেশ নীতি। এখন বিদেশ নীতির মূল যে বিষয়টা, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ রক্ষা করা প্রত্যেক রাষ্ট্রের মূল উদ্দেশ্য, এবং সেটাই বিদেশ নীতি। তার বিদেশ নীতির মূল উদ্দেশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং তার জাতীয় স্বার্থের দ্বারাই চালিত হয় প্রত্যেকটা রাষ্ট্র। এবং বিদেশ নীতি দেশের বাইরে অন্য দেশে তার নিজের জাতীয় স্বার্থ যাতে পূরণ হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করে। এর নানা পদ্ধতি আছে। ভারতের বিদেশ নীতির মূল যে উপাদানগুলো, সেগুলো হলো, একটা হচ্ছে পঞ্চশীল নীতি, আর একটা জোট নিরপেক্ষতার নীতি। পঞ্চশীল নীতি, এটা হচ্ছে মূলত 1954 সালে ভারত এবং চীনের মধ্যে একটা চুক্তি হয়, সেটা পঞ্চশীল নীতি। মূলত ইন্দোনেশিয়ার বিদেশ নীতি এটা ছিল, সেখান থেকেই, এবং পঞ্চশীল শব্দটা ভারতীয় বলে মনে হচ্ছে, ঠিক তাই। এবং এই পাঁচটা যে নিয়ম বা রুল বা ফলো করা হয়েছিল, সেইটা অনুযায়ী পঞ্চশীল নীতি, এবং সেইটা ভারতের বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেটা ভারত ফলো করে। আরটা হচ্ছে জোট নিরপেক্ষতার নীতি, যেটা একটু আগে বললাম, যে তার একটা সদর্থক নিরপেক্ষতা, একটা অন্য প্রকারের নিরপেক্ষতা বজায় রাখে। এবং এই আন্দোলনে, অর্থাৎ যাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলো, অর্থাৎ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যেসব দেশগুলো পরাধীন ছিল, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, এইসব দেশগুলো একটা আলাদা, যাতে তাদের প্রথম বিশ্ব বা উদারনৈতিক দেশগুলোতে বা দ্বিতীয় বিশ্ব বা সমাজতান্ত্রিক দেশগুলো জোটে না গিয়ে, তাদের পদানত না হয়ে, তাদের আধিপত্য স্বীকার না করে, নিজস্ব কিছু কণ্ঠস্বর থাকে, তারা নিজেরা জোট গঠন করে কাজ করতে পারে বিভিন্ন বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে, বিভিন্ন
কি বলবো ঔপনিবেশিক বিস্তারের বিরুদ্ধে, আধিপত্য বিস্তারের বিরুদ্ধে, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে তারা যাতে কথা বলতে পারে, একটা নতুন জোট গঠন করেছিল। সেই জোট নিরপেক্ষতা নিয়ে এবং এই জোট নিরপেক্ষ নীতির মূল আদর্শ ভারতের বিদেশ নীতির অন্যতম উপাদান। আরেকটা হচ্ছে যে দেখো, জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন। জাতীয় মুক্তি আন্দোলন, ভারত যেহেতু পরাধীনতার শৃঙ্খল মোচন করেছিল, ফলে সে ব্যাপারটা জানতো, সুতরাং সে জাতীয় মুক্তি আন্দোলনকে সে যতগুলো হয়েছিল সেগুলোকে মানে সমর্থন করে, ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো সমর্থন করবে, সেই অনুযায়ী সে কাজ করবে। বর্ণ বৈষম্য বিরোধিতা, এবং সেই জন্য দেখবে দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বৈষম্য যে সরকারগুলো ছিল তার বিরুদ্ধে ভারত কিন্তু কথা বলেছে, নানা রকমভাবে লড়াইতে সহযোগিতা করেছে, সমর্থন করেছে। এবং উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধী, যে নয়া উপনিবেশবাদ, এটা নতুন একটা আমি বলেছি, যাতে একদম পুরোপুরি রাজনৈতিকভাবে এটা কেউ দেশ দখল না করলেও অর্থনৈতিকভাবে অন্য দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়া ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা যেটা থাকে, সেইটা কিন্তু এই যে নয়া ঔপনিবেশবাদের যে ব্যাপারটা রয়েছে এবং সেটা যে বিভিন্ন দেশগুলো, উন্নত দেশগুলো করে, সেটার বিরোধিতা করা, সেই আগ্রাসী নীতির বিরোধিতা করা। আর একটা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা। এটা ভারতের সবসময় ভারত অগ্রাধিকার দিয়েছে, যাতে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা করা যায় যে কোনো বিরোধের, এবং যুদ্ধকে পরিহার করা যায় সর্বাবস্থায়। সব রকম ব্যাপার যুদ্ধকে পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা করা যায়, একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করা যায়, সেগুলো সে নিয়েছে। আর হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সদ্ভাব এবং সহাবস্থান নীতি, সেটা সে করেছে। ভারত এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড়, কিন্তু তাহলেও বৃহৎ রাষ্ট্রের ভূমিকা, যেমন অনেক দায়িত্বশীলতা থাকে অন্য রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রগুলোকে বিভিন্ন সাহায্য দানের ক্ষেত্রে, সেটা যেমন ভারত করেছে, তেমনই দাদা সুলভ যাকে বলে দাদাগিরি, সেটাও কিন্তু ভারত সেভাবে করেনি, বরঞ্চ সহাবস্থান বা সহানুভূতি বজায় রেখেছে। উদাহরণ আমরা বলতে পারি বাংলাদেশ যুদ্ধ 1971 সালে ভারত সর্বতভাবে বাংলাদেশের স্বাধীন হতে সাহায্য করেছিল। ভারত কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে কিন্তু নিজের একটা রাজ্যে পরিণত করে নেয়নি বা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেয়নি। বাংলাদেশ আলাদা থাকতে চেয়েছিল, তার আলাদা হতে চেয়েছিল, সেইটাই তারা থেকেছে, সেটাকেই গুরুত্ব দিয়েছে। এইভাবে ভারত কিন্তু কোনো সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে করেনি, এটা কিন্তু নয়। ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সবসময় সদ্ভাব বজায় রাখার নীতি ভারতের রয়েছে সবার সাথে। এবং ভারত যে কোনো ক্ষেত্রে যে কোনো দেশে অন্য দেশের সামরিক হস্তক্ষেপের, সামরিক আগ্রাসন তার বিরোধী। তাই ভারত মহাসাগর, চীন সাগর ইত্যাদি ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর যখন আগ্রাসন বা সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা হয়, সেই নিয়ে লড়াই হয়, সেগুলো ভারত কিন্তু সবসময় সেই আধিপত্য বিস্তার একটা দেশে সেইটা বিরোধিতা করেছে যে কোনো ক্ষেত্রে। এমনকি চীন যখন তিব্বত আক্রমণ করে, দখল করে, সেটার বিরুদ্ধেও ভারত প্রতিবাদ করেছে। এবং চীনের তৎকালীন যিনি ছিলেন দালাই লামা, তাকে ভারত কিন্তু আশ্রয় দিয়েছে। চীনের সাথে এর জন্য ভারতের তিক্ততা অনেক বেড়ে গেছে। তা সত্ত্বেও পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কিত মৌলিক দৃষ্টিভঙ্গি, 1998 সালে ভারত পরমাণু শক্তি অর্জন করে, মানে পারমাণবিক শক্তি অর্জন করে। এবং অনেকে বলে ভারত পারমাণবিক শক্তি অর্জন কেন করলো, এবং সেটা নিয়ে আবার সিটিবিটিতে ভারত সই করেনি, কম্প্রিহেনশন টেস্ট ব্যান ট্রিটি, এটাতে ভারত সই করেনি। সেটা নিয়ে ছিল ভারতের বক্তব্য ছিল সবারকেই করতে হবে, সেটা তবেই করবে, না হলে নয়। তো এটা নিয়ে একটা করা হয়েছিল, কিন্তু ভারত বলেছিল ভারতের এক্ষেত্রে কিন্তু পরমাণু সম্পর্কিত নীতিটা একটা অন্য নীতি। সেটা কি? নো ফার্স্ট স্ট্রাইক। ভারত কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করবে নিজে আগ্রাসনের জন্য নয়, নিজেকে অন্য পরমাণু অস্ত্রে সজ্জিত দেশ থেকে বাঁচানোর জন্য। ভারতের একটা থ্রেট হচ্ছে চীন, পাকিস্তান, যারা পারমাণবিক অস্ত্রে সজ্জিত। তখনও পাকিস্তান হয়নি, পরে তারা হয়েছে, কিন্তু চীন ছিল,
চীন পাকিস্তানের সাহায্য করতে পারে পরমাণু অস্ত্র দিয়ে, চীন আক্রমণ করতে পারে এবং আরও অন্যান্য দেশগুলো থাকতে পারে। সুতরাং এই ব্যাপারটা থেকে ভারত নিজেকে আত্মরক্ষার জন্য পরমাণু নীতি নিয়েছিল। ফলে এই ব্যাপারে ভারতের মৌলিক দৃষ্টিভঙ্গি একটা আছে বলে মনে করা হয় এবং এইটা অনুযায়ী ভারতের বিদেশ নীতির অন্যতম উপাদান এটা। আর একটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং সংগঠনে এবং আঞ্চলিক যেসব সংগঠনগুলো আছে তাদের সদর্থক ভূমিকা। বিভিন্ন আঞ্চলিক সংগঠন মানে সার্ক মনে করো, সাফটা মনে করো, ইত্যাদি যে আঞ্চলিক সংগঠনগুলো আছে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইউনাইটেড নেশনসের বিভিন্ন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস ইত্যাদি আন্তর্জাতিক ক্ষেত্রে যে সেগুলোর ক্ষেত্রে ভারত একটা সদর্থক ভূমিকা, একটা ইতিবাচক ভূমিকা এবং রীতিমতো যাতে একটা ডিসিসিভ মানে ভূমিকা পালন করতে পারে সেরকম রোল প্লে করার চেষ্টা করেছে নানা রকমভাবে। এইবারে আমরা আসছি একদম শেষের দিকে চলে এসেছি। সার্কের ক্ষেত্রে এটা বলতে হয় যে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক, এটার যে বিষয়টা রয়েছে এটা গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে গঠনটা বলেই কী হয়েছে না 1979 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা এরকম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন দক্ষিণ পূর্ব এশিয়ান অনুসরণ করে এবং সেইটা ধরে তিনি শ্রীলঙ্কায় যখন গেছিলেন তখন তিনি করতে চান, ওটা প্রকাশ করেন। 1980 সালে তিনি 7টা দেশের এদের আহ্বান জানিয়েছিলেন এবং সেই 7টা দেশ ছিল ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এদের নিয়ে 1983 সালে একটা গঠন কাঠামো রূপরেখা তৈরি করা হয়, ফাইনাল রূপরেখা তৈরি করা হয় এবং 1985 খ্রিস্টাব্দে ঢাকায় বাংলাদেশের রাজধানী ঢাকাতে এটা আনুষ্ঠানিকভাবে সার্কের উদ্ভব হয়। ভারত ও সার্ক এই ভূমিকাতে বলতে পারা যায় যে সার্ক যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল ভারত প্রথম থেকেই তাতে সাড়া দিয়েছিল এবং ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে। মনে রাখতে হবে ভারত এই সার্কের ক্ষেত্রে কিন্তু এই 7টা দেশে বর্তমানে 8টা দেশ এসছে আফগানিস্তান, 8টা দেশের মধ্যে ভারত কিন্তু সবচেয়ে আয়তনজনিতভাবে ক্ষমতা দিয়ে সব দিক দিয়ে আর্থিকভাবে ভারত হচ্ছে সবচেয়ে শক্তিশালী। কিন্তু তাহলেও ভারত কিন্তু এখানে সহাবস্থানসুলভ ব্যবস্থা নিয়েছে, কোনো রকম আগ্রাসী নীতি নেয়নি, অথচ অন্যান্য দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা নিয়েছে। যেমন রিসেন্ট অতি সম্প্রতি কোভিড-19 নিয়ে যে বিভিন্ন রকম সহযোগিতা ব্যাপারে করোনা রোগের ব্যাপারে সেটার ক্ষেত্রে ভারত সহযোগিতা করেছে, বিভিন্ন সার্কভুক্ত দেশগুলোকে নানাভাবে সহযোগিতা করেছে, এগুলো আমরা দেখতে পাই। এবং সার্কের একটা উল্লেখযোগ্য অর্থনৈতিক পদক্ষেপ হচ্ছে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া গঠন। এগুলো অর্থনৈতিকভাবে তাদের বিভিন্ন রকম স্বাধীন কাজকর্মের ক্ষেত্রে উন্নয়ন, তাদের নিজেদের উন্নয়নের ঘটনার ক্ষেত্রে তাতে সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে সেই হিসাবে তারা কাজ করেছে। আমার মোটামুটি পড়ানো এটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারটা পড়ালাম তোমাদের বলেছি ওটা কিন্তু এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, সবই ছোট প্রশ্ন। ফলে এটা ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে বড় প্রশ্ন তৈরি করার মতো ব্যাপার না হলেও এই চ্যাপ্টারটাকে আমাদের কিন্তু ভালো রকমের পড়তে হবে, ডিটেলে পড়তে হবে। বিশেষত দ্বিতীয় চ্যাপ্টারটা একটু ইতিহাসধর্মী চ্যাপ্টার বলে একটু পড়ার ব্যাপার আছে, আর ওখান থেকে ছোট প্রশ্ন সব থাকবে, এমসিকিউ এবং এসএ প্রশ্ন। এইগুলো কিন্তু আলাদা করে আমি প্রশ্নগুলো দিইনি, অনুশীলন করার জন্য তোমরা প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছি। এগুলো তোমরা যে কোনো WBCHSI অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্বীকৃত যে কোনো বই, যা স্ট্যান্ডার্ড বই, তার পিছনে যে অনুশীলনীগুলো আছে সেখানে তোমরা যে ছোট প্রশ্নগুলো পাবে এমসিকিউ এসএকিউ, সেগুলো দেখলে তোমাদের মোটামুটি তোমরা কমন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।